শোনা যাচ্ছে আমার কথা? তাহলে একটু বলে দাও অথবা মেসেজে লিখে দাও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আগের দিন ভারতের সংবিধান নিয়ে আমরা ভারতের সংবিধানের ইতিহাসটা পড়েছিলাম। ইতিহাস মানে যে সংবিধানে একদিনে তো সংবিধানটা তৈরি হলো না, অনেক দিন ধরে বহু কাঠখড় পুড়িয়ে আস্তে আস্তে সেই সংবিধান এলো। তো সেই কাঠখড় পোড়ানো কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে হয়েছিল, সেসব সম্বন্ধে আমরা পড়তে শুরু করেছিলাম। তো আজকে সেটার সঙ্গেই প্রথমে কি শুরু হলো, তার একটা পরিচয় আমরা দেবো। পরিচয় মানে এই যে মৌলিক ধারণা, একটা ধারণা তৈরি করবো যে সংবিধান কি জিনিস। তারিখ কিছু ইম্পর্টেন্ট যেগুলো থেকে প্রশ্ন আসে, জিজ্ঞাসা করে এটা কবে হয়েছিল, ওটা কবে হয়েছিল। উৎস, উৎস মানে কি, মানে সংবিধান তো কেউ একদিন ভেবে ভেবে আমার মাথাতে এলো এটা আমি লিখে দিলাম, এমন ভাবে হয়নি। ম্যাক্সিমাম কিছুই আগে থেকে পৃথিবীতে বিভিন্ন দেশে প্রেজেন্ট ছিল, সেখান থেকে কালেক্ট করে করে আমাদের দেশের সংবিধানটা বানানো হলো। তো সেই কোন জায়গা থেকে কি নেওয়া হলো, নাগরিকত্ব। নাগরিকত্ব মানে বলা হচ্ছে যে আহ, সংবিধানের প্রথম থেকে যে ধারাগুলো আছে সেগুলোকে কিছু কিছু ভাগে ভাগ করা হয়। তোমরা পরে পড়বে, পরে পড়বে মানে পরের দিনই পড়বে, যে তার মধ্যে প্রথমেই যে জিনিসটা আমাদের মানে প্রথমে ভারতীয় ইউনিয়ন, মানে ভারত দেশটা কিরকম হওয়া উচিত সেরকম, কোনখান থেকে কতটা হওয়া উচিত সেটা সম্বন্ধে। তারপর নাগরিকত্ব, সিটিজেনশিপ, তারপরে মৌলিক অধিকার, এরকম করে কিছু কিছু ধারাকে ভাগ করে দেওয়া হয়েছে। তা আস্তে আস্তে সেগুলো শুরু করব, তো তার মধ্যে নাগরিকত্ব শুরু করব। এর মাঝখানে ওই কমিটির সম্বন্ধে ডিটেলটা, যেটা আগের দিন বলেছিলাম, যেটা আজকে ইনক্লুড করার কথা আমার, সেটা করা হয়নি কারণ সেটা করলে অনেক বড় হয়ে যাচ্ছে। তা সেটাকে ছেড়ে আজকে আমরা এগিয়ে যাব, মানে সেটা আবার পরের দিন আমি ইনক্লুড করবো, খসড়া কমিটি বা এই কমিটি কোন কমিটিটা কে দেখাশোনা করেছিল সেই ব্যাপারটা। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভারতীয় সংবিধান, সেটা নিয়ে আমাদের আলোচনা শুরু হচ্ছে। এর বিশেষ বিশেষ কিছু অংশ আছে যেগুলো কিভাবে কাজ করে, আর আমাদের বাস্তব জীবনে সেগুলো কিভাবে প্রভাব ফেলে, এই সবকিছুই আমরা আজকে একটু গল্পের মতো করে শিখবো। তা সংবিধান সম্পর্কিত মৌলিক ধারণা মানে বেসিক কনসেপ্ট রিলেটেড টু কনস্টিটিউশন। তাহলে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি নিচে, যে এই একটা ট্রায়াঙ্গেলের মতো আমি দিয়েছি। হায়ারার্কি লজ অফ ইন্ডিয়া। হায়ারার্কি লজ মানে, হায়ারার্কি লজ মানে সবার প্রথমে উপরে কনস্টিটিউশন, তারপরে সেন্ট্রাল লজ, তারপরে স্টেট লজ, তারপর অর্ডিন্যান্স, তারপর বাই লজ, এবং তারপরে রুলস অ্যান্ড রেগুলেশন। এত ডিটেলে পড়ার কিছু নেই, জাস্ট বলে দিলাম তোমাকে। এখানে কনস্টিটিউশনকে সবার উপরে রাখা হয়েছে, তার মানে ওই আইনের বইটাতে যা লেখা আছে সেইটাই সর্বোচ্চ। তারপরে সেন্ট্রাল ল, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ল বানাবে সেটা। তারপরে স্টেট ল, তারপর রাজ্য সরকারের ল, তারপরে অর্ডিন্যান্স, বাইলজ এবং রুলস অ্যান্ড রেগুলেশন কি জিনিস এখন বুঝিয়ে দেবো, তোমাদের অসুবিধা হবে না। গতদিনের তীব্র উচ্ছ্বাস, একদম 30-32 জনের প্রেজেন্সের পর আজকে 6 জনকে নিয়ে ক্লাস, কি হলো কে জানে সব। চলো, লজ বা আইন, মানে আইনটা কি, লটা কি, আইন মানে কি। সহজ কথা হলো, আইন হলো কিছু নিয়ম যা আমাদের সবার আচরণ নিয়ন্ত্রণ করে। যেমন ধরো, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন লাল আলো দেখলে গাড়ি থামিয়ে দিই, আবার সবুজ আলো দেখলে এগিয়ে যায়। কিন্তু এটা একটা নিয়ম যা আমাদের দেশে মেনে চলতে হয়। এই নিয়ম লিখিত হতে পারে, আবার অলিখিত হতে পারে। তাহলে আমাদের দেশে সংসদে যে আইন তৈরি হয়, এই যেমন ধরো নাগরিকত্ব একটা সংশোধনী আইন, এখন সিএএ, খুব নাম শুনছো চারিদিকে হচ্ছে, এগুলো সব লিখিত আইন। তাহলে এইগুলো কেন করা হয়, কারণ যাতে আমাদের সমাজটা বা দেশটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তাহলে আইন বা ল কি, যা আচরণ নিয়ন্ত্রণকারী নিয়ম, যা লিখিত বা অলিখিত হতে পারে, আইনসভা দ্বারা প্রণীত এবং আইনি বল প্রয়োগ করে। উদাহরণ, বিএনএসএস, সিটিজেনশিপ অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন যেটা এখন চালু হয়েছে সেরকম। তারপর হচ্ছে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্সের বাংলা হচ্ছে অধ্যাদেশ। আচ্ছা, বিএনএসএস, তোমরা এই বিএনএসএস এর ফুল ফর্মটা জানবে, যে বর্তমানে ভারতে আর আইপিসি আস্তে আস্তে উঠে যাচ্ছে, তুলে দেওয়া হয়েছে। এখন কি হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, ওই সেটাই হচ্ছে বিএনএসএস। উত্তরাখণ্ড সর্বপ্রথম বিএনএসএস চালু করলো নিজেদের রাজ্যে, যেখানে তিনখানা আইন চালু হলো বিএনএসএস এ। আসবো পরে ওগুলো ডিটেলে। তারপর অর্ডিন্যান্সে আসি। আগে অর্ডিন্যান্স জিনিসটা কি, অধ্যাদেশ বলছে আইনসভা অধিবেশনে না থাকলে
রাষ্ট্রপতি বা গভর্নর কর্তৃক জারি করা অস্থায়ী আইন আইনসভার অনুমোদনের প্রয়োজন হয়। উদাহরণ কোভিড-19 লকডাউন অর্ডিন্যান্স এরকম ধরনের। ভালো করে বুঝি কি এগুলো হচ্ছে একটা স্থানীয় আইন। যেমন ধরো তুমি একটা পৌরসভায় থাকো, সেখানে বাড়ি তৈরি কিছু নির্দিষ্ট নিয়ম আছে, তাই না? যেমন রাস্তা থেকে বাড়িটা কতটা দূরে হতে হবে, তলা পর্যন্ত বাড়িটা বানানো যাবে, এই নিয়মগুলো কেন্দ্র বা রাজ্য সরকারের আওতায় তৈরি হয়, কিন্তু তার আন্ডারে যে স্থানীয় পৌরসভাটা আছে সে বানাচ্ছে। তো সেরকম আইনসভা অধিবেশনে না থাকলে রাষ্ট্রপতি বা গভর্নর কর্তৃক একটা আইন চালু করে দেওয়া হয়েছে, ঠিক সেরকম ভাবে একটা অর্ডিন্যান্স আমাদের দেশে চালু করে দেওয়া হয়। যেমন কোভিড-19 লকডাউনটা মানে কনস্টিটিউশনে লেখা নেই, কিন্তু সেই সময়ের ভিত্তিতে আমাদের দেশে চালু করা হলো। তারপরে যেটা পড়ালাম বাইলজ বা উপ আইন। এই বাইলজ গুলো কি? মানে বাইলজটা একদম সম্পূর্ণভাবে বলতে পারো যে উম, যদি অর্ডিন্যান্সটাকে যাও বা তুমি বলতে পারো যে একটু জোর জবরদস্তি চালু করা হলো, যে সংসদে আর একটু ডিটেল ধরো আমাদের দেশের সংসদে বা রাজ্য বিধানসভা এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, মানে কিছু একটা কারণে, তারপরে অধিবেশন চলছে না, আর হঠাৎ করে একটা জরুরি আইন তৈরি করার দরকার পড়লো, তখন কোভিড-19টা হয়েছিল। তখন কি হবে? তখন এই আইন পাসের জন্য কি সংসদ চালু হওয়ার অপেক্ষা করব আমরা? তা তো করবো না। আমরা সরাসরি রাষ্ট্রপতি বা রাজ্যপালের কাছ থেকে একটা অস্থায়ী আইন জারি করব। এটা কি বলা হবে? অর্ডিন্যান্স। আর এই যে পৌরসভা বা পঞ্চায়েতের মতো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারেরই অধীনে একটা জায়গা, যে সেই এলাকার ভালোর জন্য নিজস্ব কিছু একটা ছোট আইন চালু করেছে, সেটাকে বলা হয় উপ আইন বা বাইলজ। আশা করি বোঝাতে পেরেছি যে বাইলজ আর অর্ডিন্যান্স জিনিসটা কি। তারপর কনস্টিটিউশন তো আর বলে লাভ নেই। কনস্টিটিউশন তোমরা সবাই জানো যে সংবিধান আমাদের দেশের সর্বোচ্চ আইন। যেটা আমরা উপরে ছবি দেখলাম যে এই সব আইনের ঊর্ধ্বে 1 নম্বরে আমাদের হায়ারার্কিতে কনস্টিটিউশন আছে 1 নম্বরে। আমাদের দেশের সরকার কেমন হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কেমন হবে, রাষ্ট্রপতি কাজটা কি হবে, এই সব কিছুর রূপরেখা সংবিধানের মধ্যে দেওয়া আছে। আমাদের দেশের সংবিধানে আমাদের সবাইকে কিছু অধিকার দিয়েছে, আর সরকারের ক্ষমতাকেও সীমাবদ্ধ করেছে কিছু একটা জায়গাতে, যাতে কোনো সরকার নিজের ইচ্ছা মতো কোনো একটা ডিক্টেটরশিপ না চালাতে পারে। তারপর হচ্ছে রুলস বা নিয়ম। রুলস শেষে একদম, তাই না? রুলস কি বলছে? এর সঙ্গে জড়িত কিছু ধারণা হলো রুলস বা রেগুলেশন, প্রবিধান, রেগুলেশন। আইন তৈরি হওয়ার পর সেটা কিভাবে কার্যকর হবে তার বিস্তারিত নির্দেশিকা হলো নিয়ম। ধরো পাসপোর্ট পাওয়ার জন্য কি কি কাগজ লাগবে বা কিভাবে আবেদন করতে হবে, সেই সব বিস্তারিত নিয়মাবলী বা নিয়ম এই একটা জায়গায় পাসপোর্ট অফিসে লেখা হয়েছে। তাহলে সেটা কি? সেটা কনস্টিটিউশন বইয়ে লেখা থাকবে? তা লেখা থাকবে না। কনস্টিটিউশন বইয়ে লেখা থাকবে যে পাসপোর্টকে কোনো রকম জাতিভেদ ছাড়া, গায়ের বর্ণ ছাড়া এরকম ভাবে মানুষকে দিতে হবে, এরকম ভাবে লেখা থাকবে। কিন্তু পাসপোর্টটা করানোর জন্য এই আধার কার্ড লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এই নিয়মটা একটা পাসপোর্ট অফিস চালু করলো। তো এটা হচ্ছে একটা রুলস। তাহলে কনস্টিটিউশন আন্ডারে এটা রুলস সব থেকে শেষে কি চালু হচ্ছে? যে বিস্তারিত নিয়মাবলী একটা গভর্নমেন্টের অফিস নিজের কাজের জন্য চালু করতে পারে, সেটাই। যেমন ধরো সেবি, এসিবিআই, সেবি তোমরা জানো শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে কে? সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাহলে সে নিজস্ব একটা রুলস অ্যান্ড রেগুলেশন চালু করেছে ভারতীয় কোম্পানিগুলোর জন্য, যে আপনারা এই এই নিয়ম মেনে চলবেন, তবে আমরা সেবি অন্তর্ভুক্ত থাকবেন, আর এই নিয়ম না মেনে চললে আপনাদেরকে বেআইনি কোম্পানি বলে আমরা ঘোষণা করব। তাহলে এটা তাদের আন্ডারে একটা তারা রুলস চালু করেছে। এটা তাদের রুলসটা কিন্তু কনস্টিটিউশন বা সংবিধানে গিয়ে লেখা থাকবে না। তাহলে এই কটা জিনিস বোঝা গেল তো, যে ল, অর্ডিন্যান্স, বাই ল, কনস্টিটিউশন আর রুলস, এই জিনিসগুলো আলাদা আলাদা ভাবে কি, রুলস রেগুলেশন, রুল বাই ল, এগুলো কি। বেশ, এবার দুটো জিনিস, যেটা হচ্ছে রুল বাই ল মানে হচ্ছে আইনের শাসন, আর একটা হচ্ছে কনস্টিটিউ এই যে সাংবাদিকতা, জানি না এটা বাংলাটা জোর জবস্তি করা হয়েছে মনে হচ্ছে। কনস্টিটিউশনালিজম মানে হচ্ছে মেনে চলাটা। বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি, যে রুল রুল অফ ল আর কনস্টিটিউশনালিজমটা কি জিনিস। আমরা এমন দুটো ধারণা নিয়ে মানে কথা বলছি যে আমাদের দেশে দুটো মানে ভিতকে মজবুত করছে। এই দুটো হলো যে আইনের শাসন, রুল অফ ল, আর আরেকটা হচ্ছে সাংবিধানিকতা, যেটা হচ্ছে কিনা কনস্টিটিউশনালিজম। এই ভারী ভারী শব্দগুলো মানে শুনতে খুব কঠিন লাগছে, কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের প্রভাবটা অনেক। রুল অফ ল মানে আইনের শাসন, মানে হলো দেশে আইনই সব থেকে শক্তিশালী। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, এমনকি প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন। তাহলে রুল অফ ল কি বলছে? যে আইনের শাসন মানে হলো দেশে আইনই সব থেকে শক্তিশালী। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, এমনকি প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নয়, ঊর্ধ্বে নয়।
ধরো তোমার ক্লাসে একটা নিয়ম আছে যে সবাইকে সময় মতো স্কুলে আসতে হবে। এবার ক্লাসের মনিটর রোজ রোজ দেরি করে স্কুলে আসে, তাহলে শিক্ষক তাকে কিছু বলে না। তাহলে কি সেই নিয়মটা কার্যকর থাকছে? তার জন্য থাকছে না, তাই তো? কেন? কারণ নিয়মটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। তাহলে এখানে আইনটা ঠিক মতো মানা হচ্ছে না। এইটাই মানে বোঝানো হয় আমাদের রুল অফ লতে, যে মানতে হবেই, তোমাকে সবাইকেই মানতে হবে, আইন সবার জন্য সেম হতে হবে। ঠিক আছে? এটাকে মানার জন্য তিনটে পার্ট আছে, কি কি? সুপ্রিমেসি অফ ল, ইকুয়ালিটি বিফোর দ্য ল, আর অ্যাকাউন্টেবিলিটি। বাংলায় কি? আইনের সর্বোচ্চতা, আইনের সামনে সমতা, এবং জবাবদিহিতা। আইনের সর্বোচ্চতা, এই যে ফার্স্ট 1 নম্বর পয়েন্ট, সুপ্রিমেসি অফ ল, আইনই সর্বোচ্চ, মানে আইনই সবার অপরে। মানে মনে করো একটা বড় শিল্পপতি বা রাজনৈতিক নেতা কোনো একটা অপরাধ করেছে, তাহলে আইনের শাসন থাকলে তিনি সাধারণ মানুষের মতনই বিচার পাবেন। কোনো প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তিনি বিশেষ সুযোগ সুবিধা পাবেন না। এটাই হচ্ছে আমাদের আইনের সর্বোচ্চতা। আইনের সামনে সমতা, সবার জন্য নিয়ম এক। ট্রাফিকের লাল বাতি জ্বলে উঠেছে, বাইক থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, একটা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, একটা মন্ত্রী, একটা বড় অফিসারের গাড়িও সেখানে থেমে যাচ্ছে। তাহলে রাস্তার একটা সাইড মন্ত্রীদের যাওয়ার জন্য সবসময় ফাঁকা করে রাখা হবে, এরকম তো নিয়মটা নেই। তাহলে এখানে কি? আইনের জন্য সমতা, ইকুয়ালিটি বিফোর দ্য ল, আইনের সামনে ভাই তোমরা সবাই সমান। তারপর জবাবদিহিতা। জবাবদিহিতাটা কি জিনিস? সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। সরকার আগে প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। ধরো সরকার কোনো একটা বড় প্রকল্প চালু করলো, কিন্তু সেই প্রকল্পে দুর্নীতি হলো, তাহলে তখন জনগণ আদালতের কাছে কৈফিয়ত জানতে পারে যে এটা কেন হলো। সরকার কোনোভাবে সে দায় এড়াতে পারে না, মানে আদালত আর সরকারকে, সরকার আজ দেখছো সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে প্রশ্ন করছে যে কতজন বেআইনি আছে, কতজন আইনি আছে, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে জিজ্ঞাসা করছে, কিন্তু রাজ্য সরকারকে সেই প্রশ্ন এড়িয়ে যেতে পারছে? পারছে না। তাদেরকে উত্তরটা দিতেই হচ্ছে। কারণ কি? কারণ এই যে কনস্টিটিউশনে, ভারতের আইনে, ভারতের কনস্টিটিউশনে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে কনস্টিটিউশনকে, যে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। তুমি যেই হও না কেন, তোমাকে জবাবদিহি করতেই হবে তোমার কাজের জন্য, তোমার যদি কোর্ট থেকে তোমাকে প্রশ্ন করা হয়। তাহলে আমাদের দেশে সুপ্রিম কোর্টে এই যে আইনের শাসন, মানে সংবিধানের মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচার ঘোষণা করেছে কোন তিনটেকে? এই তিনটেকে, কি? সুপ্রিমেসি অফ ল, ইকুয়ালিটি বিফোর দ্য ল, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। ঠিক আছে? আর একটা এখানে আছে যে লিগ্যাল সার্টেনিটি, আইনি নিশ্চয়তা। এটা তিনটে কি ধরা হয়, 4 নম্বরটা তো ধরা হয় না, লেখা হয়েছে আর কি তাও, যে আইন অবশ্যই স্পষ্ট, সর্বজনীন এবং স্থিতিশীল হতে হবে। তার মানে কি? আইনটা স্পষ্ট হতে হবে, মানে যে কেউ মনে করলাম যে এও একটা মানে বার করলো, এ একটা অন্য মানে বার করলো, হয় না? প্রত্যেকটা কথা একটু শুনে এইটা একটা মনে হয়, কথাটাকে একটু অন্য করে ভেঙে বোঝালে আবার অন্য মানে দাঁড়িয়ে যায়। সেই এখানে প্রস্তাব করিবেন, না করিলে জরিমানা হইবে, সেই যে কমাটা যেখানে দেয় সেরকম ব্যাপার আর কি। আজকাল যেটা করছে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের বিচারক, ওই ইয়েরা, উকিলরা, তো সেইটা যেন না হয়। আইনকে এতটাই স্পষ্ট হতে হবে যে সেটার মানে যেটা সেটাই হবে। একটা উকিল এসে একটা মানে করলো, অন্য উকিল এসে আর একটা মানে করে দিল লাইনটা, এই লিখুন এই লেখা আছে বলে, সেটা কখনোই হতে পারে না। তাহলে লিগাল সার্টিনিটি, আইন অবশ্যই স্পষ্ট, সার্বজনীন এবং স্থিতিশীল হবে। তারপরে কনস্টিটিউট, কি কনস্টিটিউশনালিজম, আমি জানি না এখন মুখে আমার আটকে যাচ্ছে এটা, সাংবিধানিকতা। যাই হোক, সাংবিধানিকতা ব্যাপারটা বোঝাই তোমাকে কি জিনিস। ধরো তোমার পরিবারে কিছু নিয়ম কানুন আছে, যেমন রাত 10টার মধ্যে তোমাকে বাড়ি ফিরতে হবে, কিন্তু তোমার মা বাবা সেই নিয়মটা তোমাকে মানতে বলছে না, তাই বলে কি নিয়মটার কোনো মূল্য থাকলো না? তাহলে একইভাবে একটা সংবিধানে থাকলেই হয় না, সেই সংবিধানের নিয়মগুলোকে সরকার থেকে শুরু করে, সাধারণ জনগণ থেকে শুরু করে, সবাইকে বাস্তবে মেনে চলতে হচ্ছে, হবে। এবং সেটা মেনে চলছে কিনা সেটা দেখতে হবে বাকি সবাইকে, কারণ বাকি সবাই আমরা সংবিধানের অংশ। আমাদেরকে যেমন দেখতে হবে যে একটা দেশের সরকার আমাদের কোনো, আমাদের সংবিধানের কোনো কথা মেনে চলছে কি চলছে না, তেমনি সরকারও দেখবে একটা সাধারণ মানুষ সংবিধানের ওই কথাটা মেনে চলছে কি চলছে না। যারই প্রবলেম হবে, মনে হবে না ওই লোকটা তো সংবিধানের ওই কথাটা মেনে চলছে না, সে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে বা কোর্টে গিয়ে তার নামে কেস করবে, ইয়ে করবে। দেখতেই পাচ্ছ নিচে ইউপিএসসি 2023 বলে লেখা আছে, এটা ইউপিএসসি 2023-এ কোশ্চেনটা এসেছিল, যে কনস্টিটিউশনালিজম বা সাংবিধানিকতা জিনিসটা কি, কোশ্চেনটা এসেছিল। তাহলে সেখান থেকে, যেটা মানে হট টপিক আমাদের, তাই না? তা আমাদের এখানে হয়তো 4টে লাইন দিয়ে দিল, দিয়ে বললো কনস্টিটিউশনালিজম, সাংবিধানিকতা কি বলে, 4টে জিনিস বলে দিল তোমাকে, তখন তুমি বলতে পারলে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। এখানে যেটা একটু লেখা আছে যে ফেডরিকের মতে কনস্টিটিউশনালিজম, সাংবিধানিকতা নিশ্চিত করে যে সরকার নির্দিষ্ট নিয়মের মধ্যে কাজ করে, ন্যায্যতা ও জবাবদিহিতা প্রচার করে। সংবিধানের মৌলিক উদ্দেশ্য হলো সরকারের জন্য একটা কাঠামো প্রদান করে তার প্রকৃতি ও রূপ নির্ধারণ করা। রাষ্ট্রের মৌলিক আইন হিসেবে একটি নির্বাহী আইনসভা, বিচার বিভাগের দায়িত্ব নির্ধারণ করা এবং আইনের সংবিধান দ্বারা প্রদত্ত সীমা নির্দেশনা অনুযায়ী আইন প্রণয়ন করা। মানে সবটাই ও আইনটা ঠিকঠাক ভাবে চলছে কিনা গোটা ব্যাপারটা দেখাশোনা করা।
কনস্টিটিউশন আর একটা হচ্ছে কনস্টিটিউশনালিজম, মানে সংবিধান আর সাংবিধানিকতা। যেগুলো আমি ওপরে লিখিয়ে দিয়েছি যে একটি দেশে সংবিধান থাকতে পারে, কিন্তু সত্যিকারের সাংবিধানিক মানে সাংবিধানিকতার অভাব থাকতে পারে। আমরা অনেক সময় দেখেছি যে আমাদের দেশের সংবিধানে একটা কথা লেখা আছে, আর রাজনৈতিক যে দলগুলো তার একটা উল্টো কিছু করে যাচ্ছে। তখন অন্য বিরোধী দল দেখা যায়, বলা যায় যে ওরা তো সংবিধান মানছে না, ভারতে ওরা তো সংবিধান মানছে না, এরকম ব্যাপারটা বলা হয়। সেটাই হচ্ছে কনস্টিটিউশনালিজম, মানে নিয়মটাকে মানা হচ্ছে কিনা। যতটা দেখতে পাচ্ছ কনস্টিটিউশনটাকে মানে আমি আমি ইয়ে করেছি, দিনের আলোর মতো করেছি, আর কনস্টিটিউশনালিজমটাকে অন্ধকারের মতো করেছি। মানে ওখানে যত ম্যাল প্র্যাকটিস, উল্টো পাল্টা কাজকর্ম করা হচ্ছে, এবং সেটাকে কনস্টিটিউশনের সামনে ছবির মতো, আয়নার মতো রাখা হয়েছে, যাতে সামনেই যখন ওটা হয় তখন কনস্টিটিউশন প্রতি মুহূর্তেই ওর সামনে যখনই ধরো ওটা অন্য কেউ করছে, তাহলে ছবিটা আমরা কি দেখছি, ছবিটা দেখছি অন্য একটা ছবি আসছে, তাই না? আমি আয়নার সামনে দেখেছি আমার হাত, আমি যে জামা পরেছি সেই জামাই আয়না আমার সামনে প্রতিবিম্বটা পড়ে আছে, কিন্তু সেই প্রতিবিম্ব যদি আমার সেই ছবিটা না, হ্যাঁ একটা সংবিধান আর একটা সংবিধানিকতা, হ্যাঁ সাংবিধানিকতা। তাহলে এই যে আমি সামনে যে আমার প্রতিবিম্বটা আছে, সে যদি সেই সেম জামা না পরে থাকে তাহলে ধরা পড়ে যাবে। এই অনেকটা কনস্টিটিউশন আর কনস্টিটিউশনালিজম একই ব্যাপার, যে একটি স্বৈরশাসিত দেশে সংবিধান থাকতে পারে যা পালন করা হয় না। স্বৈরশাসিত দেশ মানে বুঝতেই পারছো, নর্থ কোরিয়ার মতো দেশ, ওরা নিজেদের যে সংবিধান সেটা পালন নাও করতে পারে, কারণ সেখানে অন্য কেউ আর বলার মতো নেই। তো এটাই হচ্ছে কনস্টিটিউশন আর কনস্টিটিউশনালিজম। স্যার, যদি হুম। কেউ সংবিধান আইন না মেনে চলে তাহলে আমি দেখি মানে যদি আইন থেকে যদি আইন না মেনে চলে তাহলে সরাসরি তার সাথে তাকে তো কোর্টে ডাকা হয়। মানে সরাসরি স্যার কোর্টে কেস নাকি? হ্যাঁ, 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 সরাসরি কোর্টে দেখা হয়। তুমি যে দেখলে যে তোমার তুমি যে পৌরসভায় থাকো, সেই পৌরসভাতে লেখা আছে প্রত্যেক বাড়ির মধ্যে 3 ফুটের গ্যাপ থাকতে হবে। তাহলে সেটা করার দায়িত্ব, যদি আগে যে বাড়ি করবে তারকে 1.5 ফুট বাড়ি ছেড়ে করতে হবে, তাহলে পরবর্তীকালে যে লোকটা বাড়ি করবে তাকেও 1.5 ফুট ছাড়তে হবে। তো কি করলো, দেখা গেল যে আহ, সে 1 ফুটও বাড়িটা ছাড়েনি, আগে থেকে বাড়ি করে রেখে দিয়েছে, তাহলে পরবর্তীকালে যে বাড়ি করছে তাহলে তাকে কি এখন 3 ফুট একা ছাড়তে হবে? যে দেখা গেল যে সেই লোকটা একটা ক্ষমতাশীল লোক, সে বলছে হ্যাঁ 3 ফুট একা ছাড়তে হবে, দিয়ে কোর্টে কেস করে দিল যে এই লোকটা দেখুন 3 ফুট ছাড়ে নাই। সে আবার উল্টো যে বাড়ি করছে নতুন, সে উল্টো দেখালো যে আমি 3 ফুট ছাড়বো কেন, কারণ আমি আমার জায়গা থেকে 1.5 ফুট ছাড়ার কথা, ওই লোকটা তো 1 ফুটও ছাড়েনি। তাহলে কি করা যাবে এখন? তখন কোর্ট বললো না, আপনি তাহলে 1.5 ফুট ছেড়েই বাড়িটা করুন। উল্টে ওই লোকটা যে 1.5 ফুট ছাড়ে মানে করেনি, তাহলে হয় বাড়ি ভাঙুন, নইলে আপনি নির্দিষ্ট আপনার এলাকার পৌরসভাতে একটা বলে দিল 1.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ আপনি জমা করবেন, কেন বাড়িটা ওরকম ভাবে করেননি। তখন সেই লোকটা সেই টাকাটা জমা দিয়ে এটা করলো, মানে এটা কি ওই এলাকার সাংবাদিকতার নিয়মটা চেঞ্জ হলো না, মানে এই যে পালন হলো কিনা সেটা চেক চেক করলো, এরকম। বেশ, তারপর যেটা ছিল মানে এইভাবে শুধু একটা সংবিধান থাকলেই হয় না, সেই সংবিধানের নিয়মগুলো সরকার বাস্তবে মেনে চলছে কিনা সেটাও দেখতে হয়। সাংবিধানিকতা হলো সেই ধারণা যা নিশ্চিত করে যে সরকার যেন সংবিধানের সীমার মধ্যে থেকে কাজ করে। উদাহরণ হিসেবে কিছু দেশে লিখিত সংবিধান থাকলেও সেখানে একনায়কতন্ত্র চলে, যেখানে সরকার নিজের ইচ্ছা মতো সবকিছু করে, জনগণের কথা শোনে না, তাদের অধিকার কেড়ে নেয়। এমন দেশে সংবিধান হয়তো আছে কিন্তু সেখানে সাংবিধানিকতা নেই। আমাদের দেশে সরকার গঠিত হয় জনগণের ভোটে। সরকার নির্বাচিত হওয়ার পর তারা সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করে। যদি কোনো সরকার সংবিধানের বাইরে গিয়ে কাজ করে, তাহলে আমাদের বিচার বিভাগ যেমন সুপ্রিম কোর্ট সেই কাজটিকে বাতিল করে দিতে পারে। এটাই সাংবিধানিকতার একটা বড় উদাহরণ। সংক্ষেপে যদি বলা যায় তাহলে যে সংবিধান হলো একটা বই যেখানে নিয়মগুলো লেখা আছে, আর সাংবিধানিকতা হলো সেই নিয়মগুলোকে বাস্তবে মেনে চলা। যখন একটি সরকার শুধু সংবিধানকে দেখানোর জন্য রাখে না, বরং তার প্রতিটি লাইন বাই লাইন কাজ মেনে চলে, তখন বলা যায় যে সত্যিকারের সাংবিধানিকতা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই দুই ধারণা আমাদের দেশের স্বাধীনতা, ন্যায় বিচার, অধিকারকে সুরক্ষিত রাখে। আশা করি বোঝাতে পেরেছি। তারপর হচ্ছে প্রস্তাবনা ও সংবিধানের লক্ষ্য উদ্দেশ্য, এখানে দেখি। এটা অতটা ডিটেল এখান থেকে আসে না। লিবার্টি অফ থট, অ্যাজ অটোনমি, স্বায়ত্ত শাসন, এই তো ভারতের সংবিধানের এবার প্রস্তাবনা, এখানে যাচ্ছে। প্রস্তাবনাটা কি? প্রস্তাবনা হচ্ছে একটা মুখবন্ধ। মুখবন্ধ মানে প্রস্তাবনা সম্বন্ধে অনেক ডিটেলে বলা যেতে পারে, অনেক কিছু বলা যেতে পারে। যে প্রস্তাবনা
ধরো তুমি একটা স্কুলে একটা ইয়ে করছো, প্রজেক্ট বানাচ্ছো, তাহলে সবার প্রথমে ফার্স্ট পেজে একটা ভূমিকা বা একটা ইয়ে লিখছো যে এই প্রজেক্টটা কি, এই প্রজেক্টটা কার উপরে, এই প্রজেক্টের টপিক কি, এই প্রজেক্টটা করে তুমি একটা নির্দিষ্ট কি শিখেছো বা লক্ষ্য কি, সেটা সম্বন্ধে একটা তুমি ছোটোর মধ্যে দিয়ে দিচ্ছ, লেখাটা দিয়ে দিচ্ছ। তাহলে সেটাই হচ্ছে প্রস্তাবনা এখানে আমাদের। তা আমাদের দেশের যে প্রস্তাবনা সেখানে কি বলা হয়েছে সেটা এতটাই ফিক্সড এবং সেটা এতটাই কি বলবো সলিড রিজিড একটা লেখা, যে ভারত দেশটা যখন গঠন হচ্ছে তখন ভারত দেশটা কেমন হবে সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা দিয়েছিল। ঠিক আছে, এই প্রস্তাবনার জন্য দেখো তোমার যে নিচে পাঁচটা এখানে দেওয়া আছে, যে রিটেন কনস্টিটিউশন, আনরিটেন কনস্টিটিউশন, ফেডারেল কনস্টিটিউশন, রিজিড কনস্টিটিউশন, পার্লামেন্টারি কনস্টিটিউশন। তো এগুলো পরে আসছি কিরকম ধরনের কনস্টিটিউশন হয়, তারপর আবার এটা পড়াবো। দাঁড়াও, এটা এখান থেকে পড়িনি, প্রস্তাবনাটা আগে দেখিনি। এক সেকেন্ড দাঁড়াও, প্রস্তাবনাটা এখান থেকে আমি দেখিনি। এই তো প্রস্তাবনা ভারতের মানে মুখবন্ধ, সেটা কি বলছে, যে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র মানে সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন, সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা ও জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত করার জন্য যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আজ আমাদের গণপরিষদ আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের মধ্যে অর্পণ করছে। মানে এটা আমাদের ভারতের যে তখনকার তৎকালীন নেতারা এইটা ভারত দেশটা কিরকম হবে তার একটা কমপ্লিট কি বলতে পারো যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা লিখে দিল। এটা কি আমরা বলতে পারছি প্রস্তাবনা। ঠিক আছে, তো 1949 সালের 22শে জানুয়ারি গণপরিষদ জওহরলাল নেহরুর প্রস্তাবনা গ্রহণ করে, তাই জওহরলাল নেহরুকে এই প্রস্তাবনার জনক বলা হয়। ঠাকুরদাস ভার্গব বলে একজন ছিলেন, তিনি এই ভারতীয় যে প্রস্তাবনা সংবিধানে তাকেই সোল অফ দ্য কনস্টিটিউশন মানে ভারতের সংবিধানের আত্মা বলেছিলেন। ঠিক আছে, কে লোকটা? ঠাকুরদাস ভার্গব বলেছিল। এটা হচ্ছে এই যে প্যারাগ্রাফটা দেখছো, এটাই হচ্ছে ভারতীয় সংবিধানের আত্মা বলা হচ্ছে এটাকে। সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ আছে যে পার্লামেন্টের সংবিধানের মৌলিক কাঠামো কখনো পরিবর্তন করতে পারবে না। যে পার্লামেন্ট তা সে কখনোই সংবিধানটাকে একদম চেঞ্জ করে দিলাম দেশের, মানে একটা কোনো ভাবো যে একটা স্বৈরাচারী একজন কেউ প্রধানমন্ত্রী হয়ে গেল ভারতের, সে নিজের ইচ্ছে মতো আইন প্রণয়ন করে দিল পার্লামেন্টে গিয়ে, সেটা কখনোই করতে পারবে না। কারণ সে সংবিধানের যে মৌলিক কাঠামো অর্থাৎ আমাদের দেশটা কেমন হওয়া উচিত সেটা সম্বন্ধে এই যে প্যারাগ্রাফটা লেখা আছে এর মানে যেন পরিবর্তন না হয়ে যায়, সেটা সবসময় খেয়াল রাখতে হবে। তারপর সংবিধান শাসনতন্ত্র কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। আর সংবিধানের ঘোষণাপত্রটি পাঠ করেন কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। এগুলো সব নিচে লেখা আছে পরপর করে। ঠিক আছে, সংশোধন সম্বন্ধে দেখা আছে যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য ও সংহতি এই তিনটে শব্দকে যুক্ত করা হয়। আচ্ছা, এই যে তিনটে শব্দ কি কি শব্দ? লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, FRATERNITE, ফ্র্যাটার্নিটি অর্থাৎ সমতা প্রতিষ্ঠা, ইকুয়ালিটি, লিবার্টিটা কি স্বাধীনতা, ধর্ম মত প্রকাশ, উপাসনা এইসবের স্বাধীনতা লিবার্টি, আর ভ্রাতৃত্বের ভাব একটা সৌভ্রাতৃত্ব সেটা হচ্ছে ফ্র্যাটার্নিটি। এই তিনটে শব্দকে যুক্ত করা হয়েছিল 1976 সালের 42তম সংবিধানের সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, এটা মনে রাখতে হবে যে এই তিনটে শব্দ কোন দেশের সংশোধন থেকে মানে কোন দেশের সংবিধান থেকে আমরা ধার করে নিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্রান্সের সংবিধান থেকে। আর আমাদের দেশে যবে থেকে সংবিধান তৈরি হয়েছে আজ পর্যন্ত একটি বারের জন্যই মাত্র এই প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে, মানে একটু চেঞ্জ করা হয়েছে, এই তিনটি শব্দ অ্যাড করা হয়েছে। ঠিক আছে, সেটা কখন? এই 1976 সালে 42তম, এটি একমাত্র সংশোধন। তাহলে প্রশ্ন আসতে পারে যে আজ পর্যন্ত আমাদের ভারতের প্রস্তাবনা কতবার সংশোধন হয়েছে? একবার। বা কোন সংশোধনীর দ্বারা ইয়ে হয়েছে ভারতের সংবিধানে এই শব্দগুলো যুক্ত হয়েছে, সেটা আসতে পারে 42তম সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, এই যে ফ্রান্স থেকে গৃহীত স্বাধীনতা, সাম্য এবং মৈত্রীর ধারণা। আমি এখানে একটা ছবিও দিয়ে দিয়েছিলাম,
যে সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, ভারতের সংবিধানের মানে প্রস্তাবনার মূল ধারণা এইটাই, যে সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং সাধারণতান্ত্রিক। ঠিক আছে, এবার আবার উপরে যায়, প্রস্তাবনাটা এখান থেকে বুঝিয়ে দিলাম। যদি প্রশ্ন আছে এই যে সংবিধান হয় হ্যাঁ না এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ আমি ফ্যানের জন্য শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। বলছি স্যার যদি প্রশ্ন আছে যে ভারতের সংবিধান কত সালে হয় কোনটা দেখুন, 26 নভেম্বর না 26 জানুয়ারি? ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950। আর গৃহীত হয় কত সালে? গৃহীত হয় 26শে, গৃহীত হয় সংবিধানের খসড়াটাকে ফিক্সড করা হলো যে আজ থেকে এটাকে এবার সংবিধান হিসেবে নেওয়া হলো, সেটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর। ওকে আর কার্যকর করা হয় 26শে জানুয়ারি 1950। এই যে এবার হচ্ছে উদ্দেশ্য প্রস্তাব, যে ভারতের যে সংবিধানটা তৈরি করা হবে তার উদ্দেশ্য কি হবে, সেটার জন্য দেখো এখানে আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি, টুকটুক করে বলে চলে যাচ্ছি। ইন্ডিয়া টু বি সোভারেন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, ভারত একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। অ্যাডভান্সমেন্ট অফ পিস অ্যান্ড ওয়েল বিং, অর্থাৎ বিশ্ব শান্তি এবং মানব কল্যাণের প্রচার করবে ভারত। সংখ্যালঘু এবং পশ্চাৎপদ শ্রেণীর জন্য বিশেষ সুরক্ষার বিধান দেওয়া থাকবে এই কনস্টিটিউশনে। সংবিধানের প্রস্তাবনার জন্য ভিত্তি প্রদান, ফাউন্ডেশন অফ কনস্টিটিউশনাল প্রিএম্বল, মানে এই ভারতের সংবিধানের একটা প্রস্তাবনা বলে সামনে একটা প্রথমে প্যারাগ্রাফ থাকবে, যেখানে আমাদের রাষ্ট্রটা কেমন হবে তার একটা সলিড সংজ্ঞা দেওয়া থাকবে। তারপর সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করা। অবজেক্টিভ রেজলিউশন, সেটা হচ্ছে সংবিধানের মূল দর্শন এবং লক্ষ্য নির্ধারণ করা। পিপল উইল বি সোর্স অফ পাওয়ার, জনগণই হবে ক্ষমতার উৎস, অর্থাৎ সমস্ত ক্ষমতা ভারতের জনগণের থেকে উদ্বুদ্ধ হবে, সেজন্য প্রজাতান্ত্রিক দেশ। তারপর চিন্তা, মতামত এবং কার্যকলাপের স্বাধীনতা নিশ্চিত করা, সেটাতে যেন কোনো রকম বাধা নিষেধ না থাকে কোনো মানুষের চিন্তা, মতামত প্রকাশ এবং কার্যকলাপের ক্ষেত্রে। ডিক্লারেশন, ঘোষণা, কি বলছে, ভারত একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হবে। ব্রিটিশ ভারত ভারতীয় রাজ্য এবং যোগদানে ইচ্ছুক সকল অঞ্চল সমূহকে অন্তর্ভুক্ত করে ইউনিয়ন অফ টেরিটরিজ। ব্রিটিশ ভারত মানে ব্রিটিশদের শাসিত যে ভারত এবং ভারতের যে আনুষঙ্গিক প্রাসঙ্গিক যে রাজ্যগুলো ছিল তার সঙ্গে আরো যদি আশেপাশের কোনো জায়গা তারা ভারতে অন্তর্ভুক্ত হতে চায় পাশের দেশ থেকে, তাহলে সেটাতেও ভারত সেটাতে সাপোর্ট করবে। অটোনমি, স্বায়ত্তশাসন, অঞ্চল সমূহ স্বায়ত্তশাসিত ইউনিট হিসেবে অবশিষ্ট ক্ষমতা সহ স্থিতি বজায় রাখবে যেগুলি ইউনিয়নের জন্য নির্ধারিত নয়, অর্থাৎ এলাকা ভিত্তিক তোমার কি বলবো রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সেরকম একটা ব্যবস্থা করা থাকবে। পিপলস অথরিটি, সমস্ত ক্ষমতার ভারতের জনগণ থেকে উদ্ভূত হবে, অর্থাৎ ভারতের জনগণই ঠিক করবে তাকে কে শাসন করবে, হু উইল রুল দেম। তারপরে জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, সেটা হচ্ছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, সুযোগ সমতা, চিন্তা, মত প্রকাশ এবং কার্যকলাপের স্বাধীনতা নিশ্চিত করা। মাইনরিটি সেফগার্ড, সংখ্যালঘু এবং পশ্চাৎপদ শ্রেণীর জন্য সুরক্ষা দেওয়া দেবে ভারতের সংবিধান। টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, অর্থাৎ ভূমি, সমুদ্র, আকাশ সার্বভৌম অধিকার বজায় রাখা, যেন ওখানে এই কোন রকম কনফ্লিক্ট থাকবে সেটা যেন না হয়, সব জায়গাটায় সার্বভৌম থাকবে। তারপর গ্লোবাল কন্ট্রিবিউশন, অর্থাৎ বিশ্ব শান্তি এবং কল্যাণেও ভারত দেশটা সবসময় নিজেদের অবদান রাখবে। এই গোটা জিনিসটাকে মানে প্রথমে ঠিক করা হলো যে আচ্ছা আমরা এই করবো। বেশ, তারপর কনস্টিটিউশন কত রকম ধরনের হয় সেটা তোমাকে দেখাচ্ছি। 5 রকমের হয়। কেন দিচ্ছি, প্রশ্ন পরে আসে, তোমরা ধারণা তৈরি করার জন্য আমাদের এই ব্রড ক্লাসটা, তাই না? এমসিকিউ কাদা পাবে, সেখানে কি পাবে যে কোন দেশে রিটেন কনস্টিটিউশন, কোন দেশে ফেডারেল কনস্ট্রাকশন, কোন দেশে কনস্টিটিউশন রিজিড কনস্ট্রাকশন, এরকম ভাবে থাকে। তো আমরা দেখি যে টাইপ অফ কনস্টিটিউশন, কত রকম ধরনের সংবিধান হয়। আসলে 5 রকমের মেনলি ঠিক করা হয়। সেটা কি, রিটেন কনস্টিটিউশন, অর্থাৎ সরকারের কাঠামো, নাগরিক অধিকারের রূপরেখা প্রদানকারী আনুষ্ঠানিক দলিল, সেটা হচ্ছে ইউএস কনস্টিটিউশন। তারপর আর তো ভাবার দরকার নাই, ভাবা রিটেন কনস্টিটিউশন কার আছে, একদম লিখিত আইন। লিখিত আইন মানে লেখা আছে, এ আইন লিখে
একদম বানানো হয়েছে, একে কেউ সহজে চেঞ্জ করতে পারবে না, সেটা হচ্ছে ইউএস আমেরিকার কনস্টিটিউশন। আনরিটেন কনস্টিটিউশন মানে ওরকম কোনো প্রপার একটা কনস্টিটিউশন বই যে বইয়ে লেখা আছে এরকম ভাবে নেই, এরকম এরকম নিয়ম আছে বলে বিভিন্ন বই আছে, সেরকম ভাবে দেশটা চলছে। সেটাই হচ্ছে আমাদের ইউকে, মানে ব্রিটিশদেরই আইনটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। ওরা কিভাবে আইন বানায়, ওরা ওদের দেশের ঐতিহ্য, অলরেডি প্রেসিডেন্ট বিভিন্ন আগে থেকে যে আইন ছিল, ইংল্যান্ডের রানী নিজের ইচ্ছা হয়ে যে একটা আইন দিয়েছে, এরকম করতে করতে অনেক আইন নিয়ে যুক্ত হয়ে একটা আনরিটেন কনস্টিটিউশন তৈরি হয়েছে, তো অলিখিত সংবিধান তৈরি হয়েছে। ওদের প্রপার আমাদের মতো কোনো কনস্টিটিউশন বই নেই। তারপর ফ্লেক্সিবল কনস্টিটিউশন, এটা যতদূর সময় ব্রিটিশ কনস্টিটিউশনই আবার আছে। এখানে আমার এক্সাম্পলে দেওয়া নেই, তবে আমি নিজে থেকে পড়েছিলাম এই ফ্লেক্সিবল কনস্টিটিউশনের মনে হয় ইয়েটাও পড়ে, অস্ট্রেলিয়াও পড়ে। ঠিক আছে, আমি শিওর হচ্ছি না, তোমরা দেখে নেবে যে সাধারণ আইনের মতো সহজেই সংশোধনযোগ্য মানে আহ, দেশের প্রধানমন্ত্রীর মন হলো, রাষ্ট্রপতির মন হলো যে এই আইনটাকে একটুখানি চেঞ্জ করতে হবে, পার্লামেন্ট হল রাষ্ট্রপতি ওই যে এসব জায়গায় এদিক ওদিক ঘুরে এই সভা ওই সভা আইনসভা বিধানসভা করে ঠিক আইনটাকে চেঞ্জ করে ফেললো। ভারতের মতো অত কঠিন নয়, ভারতের একটা আইন চেঞ্জ করতে কি প্রচুর কঠিন, প্রচুর ব্যাপার আছে, প্রচুর রিজিড একদম একটা ব্যাপার। তারপরে যে রিজিড কনস্টিটিউশন, সেটা কি আমেরিকার কনস্টিটিউশন প্রচন্ড জটিল প্রক্রিয়া। কেউ যদি চায়, আজকে যদি ডোনাল্ড ট্রাম্প চায় যে আমেরিকার নাগরিকত্ব, আমি মেক্সিকান লোকদেরকে আমেরিকায় ঢুকতে দেবো না, আর মেক্সিকান লোকদেরকে ভারতে কাজ মানে আমেরিকায় কাজ করতে দেবো না, কারণ মেক্সিকোর সাথে আমার ঠিক বনিবনা হয় না, পারবে না। কারণ অলরেডি আমেরিকার কনস্টিটিউশনে মেক্সিকার সাথে খুব ভালো যে ব্যবহার করার মতো যে নিয়ম কানুন সেগুলো বানানো আছে, তো ওখানকার লোকজন সহজেই প্রবেশ করতে পারবে। যতক্ষণ না পর্যন্ত একটা ব্যক্তিকে চিহ্নিত করতে পারছে যে এই লোকটা খারাপ লোক, তাকে আমি কাজ করতে দেবো না, ওরকম ভাবে করতে পারে। কিন্তু কোনো জাতি বা একটা, যেমন আমেরিকায় দেখেছো না কালো মানুষদের আগে করা হতো, তার ওই যে নিয়মগুলো আজকে যদি ডোনাল্ড ট্রাম্প এসে ভাবে যে আমি চেঞ্জ করব, পারবে না করতে। কারণ ফেডারেল কনস্টিটিউশন বা রিজিড কনস্টিটিউশন ওই অধিকারটা দেয় না। ভারত বলছি সংশোধনের জন্য। সংশোধন মানে কি, এখানে সংশোধন মানে সবসময় মনে রাখবা আইন বা নিয়মকে চেঞ্জ করার প্রসেসটাকে সংশোধন বলা হয়, ঠিক আছে? সেটা প্রচন্ড জটিল। বেশ, তারপর ফেডারেল কনস্টিটিউশন কেন্দ্রীয় এবং আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা বিভাজন করে, সেটা হচ্ছে ইউএস, জার্মানি এদের। ভারতেরও আছে, যেমন শিক্ষা ব্যবস্থা, ভারতের শিক্ষা ব্যবস্থার টাকা স্কুলে মাস্টারদের মাইনে অর্ধেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যারি করে, অর্ধেকটা স্টেট গভর্নমেন্ট ক্যারি করে, তো সেটাই আর কি, কেন্দ্রীয় এবং আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা বিভাজন। তারপরে হচ্ছে ইউনিটারি কনস্টিটিউশন, একটি একটি সরকারের ক্ষমতা কেন্দ্রীভূত করে, যেমন ইউনাইটেড কিংডম। তাহলে এখানে আলাদা আলাদা কোনো সরকার থাকবে না, রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে না, একটাই ইউনাইটেড কিংডম বলে একটা যে ওদের ইয়ে আছে, সরকার আছে, তারাই গোটা ব্যাপারটা দেখাশোনা করবে। তারপর প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশন, বুঝতেই পারছো যে দেশে, আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রী মোটামুটি রাষ্ট্রপতির থেকেও বেশি দেখতে বা সবসময় প্রভাবশালী, কিন্তু সেই দেশে রাষ্ট্রপতি বেশি প্রভাবশালী। এগুলো ইউনাইটেড স্টেটস, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওদের দেশে এরকম। ওদের দেশে প্রধানমন্ত্রীর নামই খুব জানো না হয়তো, দেখো রাষ্ট্রপতির নাম কিন্তু সবাই জানে। পার্লামেন্টারি কনস্টিটিউশন নির্বাহী আইনসভা থেকে আসে, প্রধানমন্ত্রী নেতৃত্ব দেন, যেমন ইউকে, ইন্ডিয়া। তাহলে ভারতের যে কনস্টিটিউশন, এই যে নরেন্দ্র মোদী হেড, তাহলে সেটাকে বলা হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউশন, সংসদীয় সংবিধান। তারপরে হচ্ছে মোনার্কিয়াল কনস্টিটিউশন বা রাজতান্ত্রিক সংবিধান, যেটা সুইডেনের রাজতন্ত্র যেখানে যেখানে ছিল সেটাই। তারপর রিপাবলিকান কনস্টিটিউশন হচ্ছে ইউএস, ফ্রান্স। থিওরেটিক কনস্টিটিউশন ধর্মতান্ত্রিক সংবিধান, সেটা উদাহরণ কি ইরান। সেকুলার কনস্টিটিউশন ধর্মনিরপেক্ষ, যেমন ভারতের কনস্টিটিউশন। আশা করি এই ধরনের ওয়ার্ড গুলো ভবিষ্যতে তোমরা যে পরীক্ষাতেই যাও বা কোনো জায়গাতে পড়ো, তাহলে মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, আচ্ছা এটা কি বলতে চাইছে। বাংলা এবং ইংরেজি পিএসসির এক্সাম থেকে শুরু করে সেন্ট্রালে সিএইচএসএল, সিজিএল, এমটিএস যা পরীক্ষা আছে, সেখানে গিয়ে ইংরেজিতে যদি এই ওয়ার্ড গুলো পড়ো বা পাও, তখন মাথার মধ্যে ক্লিয়ার হবে যে এটা কোন বলতে চাইছে। তার মধ্যে তোমাকে আমি বলে দিচ্ছি যে এখানে কি কি ধরে। পার্লামেন্টারি কনস্টিটিউশন, এই যে ইন্ডিয়া, ইউকে এদের আছে, বর্তমানে তুমি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কিন্তু শুনতে পাবে খুব, কারণ ইংল্যান্ডের যতই ওদের রানী থাক, এখন বর্তমানে আস্তে আস্তে ওদের যেহেতু বললাম সহজেই আইন চেঞ্জ করা যায়, তাই ওরা পার্লামেন্টারি কনস্টিটিউশনে শিফট করেছে। এই কয়েকদিনের ঋষি সুনাক ছিল, ভারতীয় একজন, ইনফোসিসের জামাই, সে ওদের ইয়ে ছিল না, আমাদের ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল, সেরকম আর কি। প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশন কোন দেশে? ইউনাইটেড স্টেটসে। ফেডারেল কনস্টিটিউশন ইউএস আর জার্মানিতে। আনরিটেন কনস্টিটিউশন ইউকে তে, লন্ডনে। এরকম ভাবে কিন্তু কোয়েশ্চেন করে, এদের মধ্যে কার ইয়ে মানে আনরিটেন কনস্টিটিউশন বা এমন কোয়েশ্চেন করে যে ভারতের সংবিধান কি রিটেন
আনরিটেন, পার্লামেন্টারি, প্রেসিডেন্সিয়াল না রিপাবলিকান, এরকম। লিখিত, অলিখিত, সংসদীয় সংবিধান, রাষ্ট্রপতি শাসিত সংবিধান, এককেন্দ্রিক সংবিধান বা ফেডারেল সংবিধান, কিছু একটা এরকম দিয়ে দেয়, দিয়ে কোশ্চেনটা দেয়, মানে আসেই কোশ্চেনটা তোমরা করতে গিয়ে পাবে। আচ্ছা, তারপর গণপরিষদের দাবি। গণপরিষদের দাবি মানে এই যে ভারতে একটা গণপরিষদ তৈরি করা হবে, যারা ভারত দেশটা কিভাবে শাসন করা হবে, মানে ইংরেজরা ছেড়ে চলে যাবে দেশটাকে, হাওয়ায় ছেড়ে দিয়ে চলে যেতে পারে না, তো তাহলে তো যে লুটে পুটে খাবে আর কি। তো সেটার জন্য একটা সঠিক নিয়ম বা একটা গণপরিষদ হবে, তারা দেশ শাসনের নিয়ম কানুন তৈরি করবে, দেশ শাসনের আইন তৈরি করবে। সেটার দাবিটা কখন উঠলো সেটা সম্বন্ধে আমরা একটু জানি, ঠিক আছে? জানি একটু এই জিনিসটা একটু আগে পড়ানো উচিত ছিল, মানে আমরা অলরেডি পড়ে ফেললাম যে ভারতের আইনটা কেমন হওয়া উচিত, কিরকম হওয়া উচিত, তারপর আবার এই দাবিটা করতে আসছে, এইটা আগে পড়ে তারপর আইনটা কেমন হওয়া উচিত ছিল জানি। ওই আর হয় আর কি, দু তিনটে বই নিয়ে নোট বানাতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গেছে। চলো, এই যে ছোট ছোট কয়েকটা জিনিস জিজ্ঞাসা করে, তাহলে প্রথম যে লোকটা সিপিএম করতো তখনকার দিনে, কমিউনিস্ট পার্টির লোক ছিল, সে 1934 সালে এম এন রায়, এই লোকটা একজন বাঙালি, সে বলছে প্রথম দাবি করলো যে ইংরেজদের কাছে যে আপনারা ফাঁকায় চলে যাবেন না, আপনারা যাওয়ার আগে সঠিক একটা প্রাতিষ্ঠানিক গঠন তৈরি করে দিয়ে যান, মানে একটা কমিটি তৈরি করে দিয়ে যান, যে কমিটিটা সম্পূর্ণভাবে আহ, ঠিক করবে যে ভারতের আইন কানুন ব্যবস্থা সবকিছু মানে কি হবে। তো সেটা সবার প্রথম দাবি করেছিল 1934-এ এম এন রায়, ঠিক আছে, ভারতের জন্য একটা গণপরিষদের প্রস্তাব। তারপর 1935-এ ভারতের জাতীয় কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যে ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদের দাবি জানায়। 1938-এ জওহরলাল নেহরু আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন এবং বলেন যে সংবিধান অবশ্যই প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত একটা গণপরিষদের দ্বারা প্রণয়ন করতে হবে, অর্থাৎ ভোট দিয়ে একটা গণপরিষদ তৈরি করতে হবে, গঠন তৈরি করতে হবে। ওই যে সেই 398 জন ভোট দিল, আগের দিন পড়াচ্ছিলাম, ওই যে ওরকম ভাবে হবে, সেটা জওহরলাল নেহরু মাথা থেকে এসেছিল। সে 1938-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সভাটা হচ্ছিল কংগ্রেসের, সেই অধিবেশনে জানিয়েছিল। 1940-এ ব্রিটিশ সরকার আগস্ট প্রস্তাবের মাধ্যমে এই দাবি নীতি গ্রহণ করে, মানে ইংরেজ সরকার অ্যাকসেপ্ট করলো যে ঠিক আছে চলো এবার তোমাদের আমরা গণপরিষদ বানিয়ে দেবো একটা পুরো ভোট করিয়ে। সেটা 1940-এ ব্রিটিশ সরকার অ্যাকসেপ্ট করলো, আগস্ট প্রস্তাব বলা হয় কিন্তু, ঠিক আছে? তাহলে আগস্ট প্রস্তাব কিসের সঙ্গে সম্পর্কিত, বা আগস্ট প্রস্তাব কত সালে হয়েছিল, এটাই আর কি কোশ্চেন এলো। তাহলে এক লাইনে দেখো, এখানে তুমি বুঝে গেলে জিনিসটা। 1942 সালে ক্রিপস প্রস্তাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা স্বাধীন সাংবিধানিক সংবিধান প্রণয়নের পরামর্শ দেয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এটা তোমরা অনেকেই জানবে যে এখনকার দিনে একটু দাবি করা হয় যে 1942, 43, 44, 45-এ তোমরা যদি গুগলে সার্চ করো কখনো যে এই সময়গুলোতে কোন কোন দেশ স্বাধীন হয়েছিল, তোমরা অনেক নাম পাবে, অনেক নাম পাবে, ঠিক আছে? তো মানে বলা হয় যে 1942-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড এমন আঘাত পেয়েছিল যে ওদের পক্ষে আর গোটা পৃথিবীর 23%, ভাবো গোটা পৃথিবীর 23% তখন ইংল্যান্ডে দখল হয়ে গেছে, মানে ওরা রানী রাজত্ব করছে একা, সব জায়গা থেকে লুটেপুটে নিচ্ছে। তাহলে অতটা নিজের ক্ষমতায় রাখতে তখন আর পারছে না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো ওদের ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। তখন ও ভাবলো যে কিছু কিছু জায়গা ছেড়ে দিতেই হবে, আর যেসব জায়গাতে অলরেডি ভেতরে ভেতরে বিরাট বড় বড় আজ নেপালের মতো এরকম অভ্যুত্থান হচ্ছে, ওরকম ভাবে বিদ্রোহ চলছে, আরম্ভ হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো ওরা ইজিলি ছেড়ে দিতে আরম্ভ করলো। ওই 42, 43, 44, 45 এরকম অনেক দেশ আস্তে আস্তে এই ভারতের আশেপাশে পাকিস্তান, বার্মা, এগুলো সব ছিল ওদের দখলে, তো এগুলো আস্তে আস্তে ছাড়তে আরম্ভ করলো। তো ক্রিপস তখন এই 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি স্বাধীন সংবিধান প্রণয়নের জন্য পরামর্শ দেয়, কিন্তু মুসলিম লীগ এটাকে প্রত্যাখ্যান করে, কারণ প্রথম থেকেই তারা কি চেয়েছিল যে একটা পৃথক পাকিস্তান আমরা চাই, তাই ওরা এখানে ভোট দেয় না। 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান একটা একক গণপরিষদের প্রস্তাব দেয়, যা মুসলিম লীগের কিছুটা সমর্থন লাভ করে, ঠিক আছে? এগুলো কিছুটা ডিটেল আগের দিন বলেছি, আরো ডিটেলে পড়তে পড়তে যাব। তো কিছু ডেটস তোমরা একটু দেখো চোখের দেখা, আমি একদম একটু জল খেয়ে নিই। তো কি বলছে, 9ই ডিসেম্বর 1946, এই যে একটু আগে পড়লাম যে 1946-এ কি হলো, ওই যে এই যে 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান সিএমপি
একটা গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়ে দিল, মুসলিম লীগ কিছুটা সমর্থন লাভ করলো। তাহলে যে গণপরিষদ প্রথম যে ওরা ও, ইয়ে হলো, গঠন করলো, সেটা কবে? 9 ডিসেম্বর 1946 গণতন্ত্র সভার প্রথম অধিবেশন হলো। মুসলিম লীগ বয়কট করেছিল, ওই আংশিক একটা ভোট পড়েছিল ওদের। তারপর 11 ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সভাপতি নির্বাচিত করা হলো কিসের? ভারতীয় গণপরিষদের। তারপর সচ্চিদানন্দ সিনহা ভারতের সবচেয়ে প্রবীণ সদস্য, অস্থায়ী চেয়ারম্যান হলেন উনি। তারপরে ভাইস প্রেসিডেন্ট উপসভাপতি H.C. মুখার্জি অ্যান্ড V.T. কৃষ্ণমাচারী ভাইস প্রেসিডেন্ট হলেন। 13 ডিসেম্বর 1946 এগুলো এক একটা অধিবেশন হচ্ছে গণপরিষদের, ঠিক আছে? মানে কতবার সভা বসছে দেখো। 1946 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু কর্তৃক অবজেক্টিভ রেজলিউশন, উদ্দেশ্য প্রস্তাব পেশ করা হয়। এই উদ্দেশ্য প্রস্তাবটা একটু আগে আমি উপরে লিখে যেটা দেখালাম, যে উদ্দেশ্য প্রস্তাবে জওহরলাল নেহেরু কি কি লিখেছিল, এই পয়েন্টটা, এই দেখো উদ্দেশ্য প্রস্তাব, অবজেক্টিভ রেজলিউশন, ঠিক আছে? এইখানে দেওয়া হয়েছিল এই যে 8খানা, 8 প্রিন্সিপাল। বেশ। 22 জুলাই 1947, 22 জানুয়ারি তারপর যে এই যে অবজেক্টিভ রেজলিউশন প্রস্তাব গৃহীত করা হয়। তারপর 22 জুলাই গণতন্ত্র সভা কর্তৃক ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা গৃহীত হলো। কোনটা হবে ভারতের? 15 আগস্ট 1947 ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ভারত পাকিস্তানের ডোমিনিয়ন প্রতিষ্ঠা হয়। পাকিস্তানের জন্ম হয় 14 আগস্ট 1947। মে 1949 ভারতের গণতন্ত্রের সভা বা কমনওয়েলথ সদস্যপদ অনুমোদন করে। 26 নভেম্বর 1949 কনস্টিটিউশন গৃহীত হলো। তারপর যে গৃহীত হলো, তারপর 24 জানুয়ারি সেদিনকে কি হলো, 1950 ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম সেটা গৃহীত হলো। ভারতের কি হবে? তারই সাথে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হলো। গণতন্ত্র সভা চূড়ান্ত অধিবেশন অনুষ্ঠিত হলো। এটি মে 1952 নতুন সংসদ গঠনের পূর্ব পর্যন্ত অস্থায়ী পার্লামেন্ট অফ ইন্ডিয়ার ভারতীয় সংসদ হিসেবে কাজ করেছিল। মানে যতদিন না পর্যন্ত ভারত একটা প্রপার সংসদ তৈরি হলো, ততক্ষণ পর্যন্ত ভারতে কে শাসন করছে? এই গণপরিষদ। 26 জানুয়ারি 1950 থেকে কনস্টিটিউশন বা ভারতের সংবিধান কার্যকর হলো, যার মাধ্যমে ভারত একটা রিপাবলিক, গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এরই মাঝে আমাদের ডক্টর এই যে B.R. আম্বেদকরকে বলা হলো যে ভারতের সংবিধানটা তুমি এখন লেখো বা বানাও, যেটা আমি তোমাকে এর আগেও বলেছিলাম। সেখানে কিছু কিছু কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটিটা আজকে ইনক্লুড করা হয় নাই, তো সেই কিন্তু পরের দিন আমি ইনক্লুড করে দেবো। চেয়ারম্যান কে ছিল? B.R. আম্বেদকর। অন্যান্য সদস্যবৃন্দর বলতে নাম ছিল 6 জনের নাম ছিল তার সাথে। তার সাথে কিছু কমিটি ছিল, খসড়া কমিটি, স্টিয়ারিং কমিটি, কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতা হবে তার কমিটি, হাউস কমিটি, আহ, কেন্দ্রীয় শাসন কমিটি, প্রাদেশিক শাসন কমিটি, মৌলিক অধিকার কমিটি। এগুলো পরপর পরপর, এবং তাদের সভাপতি কে ছিল প্রশ্ন আসে, এটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, তো ওটাকে আমি পরের দিন ইনক্লুড করব। আজকে আমি তার পরবর্তী একটা স্টেপ আমি এখানে ইনক্লুড করেছি, সেটা কি? সেটা হচ্ছে B.R. আম্বেদকর যখন বসলো যে আমি ভারতের এখন ইয়েটা লিখবো, কনস্টিটিউশনটা লিখবো, ওর সঙ্গে না ও অনেক কোটা দেশের আরো কনস্টিটিউশন নিয়ে বসলো, দিয়ে সব পড়লো বসে বসে, দিয়ে সব পড়ে আর কি ঠিক করলো। ও কি একা পড়েছে? ওর কাছে বড় টিম ছিল। তো সেই টিমটা পড়ে ঠিক করলো যে কোন দেশ থেকে কোন আইনটা বেস্ট, যে সেই কোটা নিয়ে ও একটা কালেকশন অফ আইন তৈরি করলো, ধরো রুলস তৈরি করলো। সেটাই হচ্ছে আমাদের ভারতের কনস্টিটিউশন। দেখতেই পাচ্ছ আমি এখানে ছবির মাধ্যমে দিয়েছি। তো এখানে কিছুটা একটা আমি এরকম ভাবে আস্তে আস্তে দিয়েছি, তো তোমরা ছবিটার দিকে তাকিয়ে থাকো আর কানে শোনো, কারণ ওই কোটা লেখা দেখতে দেখতে বিরক্ত লাগবে। সবার আগে ব্রিটিশ ইয়ে থাকে, সংবিধান থেকে আসে। ব্রিটিশ সংবিধান থেকে মানে ব্রিটিশরা ভারতে আছে, তাহলে ওদের সংবিধানটাতে সবার আগে পড়বে যে তোমাদের দেশে কি আছে, সেখান থেকে কি কি নেওয়া যায়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মানে কি একটা দেশে একটা রাষ্ট্রপতি থাকবে, এক দেশে একজন প্রধানমন্ত্রী থাকবে। ঠিক আছে, এরকম ভাবে আর কি নেওয়া হচ্ছে। আমি এরকম ভাবে বলে যাচ্ছি আমি কি কি নেওয়া হলো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, একক নাগরিকত্ব, মানে একটা মানুষ একটা দেশেরই নাগরিক হবে, সে দুখানা দেশের একসঙ্গে সিটিজেন হতে পারে না, এই ব্যবস্থাটা। মানে যে ব্রিটিশের নাগরিক ব্রিটিশ, সে অন্য কোনো দেশের যে একটা নাগরিক হবে তার সঙ্গে, এটা হতে পারে না। ঠিক আছে, এমন অনেক দেশ আছে যারা একসঙ্গে অন্য দেশের নাগরিক, তুমি আমার দেশেরও নাগরিক, এরকম ভাবে একটা দ্বৈত নাগরিকত্ব দেয়। কিন্তু এটা ভারতও দেয় না, ব্রিটিশরাও দেয় না। তাহলে ব্রিটিশদের কাছ থেকে এইটা নিয়েছিল। তারপর সংসদীয় সরকার বা পার্লামেন্টারি শাসন ব্যবস্থা,
দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা, নিম্নকক্ষ বেশি শক্তিশালী, ক্যাবিনেট ব্যবস্থা, আইনতান্ত্রিক শাসন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। রাশিয়ার সংবিধান থেকে কি নেওয়া হলো? মৌলিক কর্তব্য, প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচারের ধারণা, তার সাথে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমাদের বলেছিলাম যে দেশটা কেমন করে চলবে তার জন্য একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা ধারণা নেওয়া হয়েছিল। তারা কি করবে, আগামী 5 বছর আমাদের দেশটা কিভাবে চলবে, মানে আমাদের দেশটার লক্ষ্য কি হবে, কৃষিতে উন্নয়ন করানো, শিল্প খাতে উন্নয়ন করানো, পরমাণু শক্তিতে বেশি করা, সেনাবাহিনীতে নতুন অস্ত্র তৈরি করে ওই দিকটাতে বেশি জোর দেওয়া। তাহলে এটা তো সবকিছু একসাথে হতে পারে না। তাহলে প্রত্যেক 5 বছরে একটা করে স্টেপ নেওয়া হয় যে এবারে এই 5 বছর আমরা এইটার পিছনে খাটবো। তা সেই কমিটিটা যারা ঠিক করতো সেটার নাম দেওয়া হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা রাশিয়ার আহ সংবিধানে আছে, তো সেখান থেকে ভারত নিল। তারপর কি আয়ারল্যান্ডের সংবিধান, আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, খুব ইম্পর্টেন্ট, পরে পড়বো কত থেকে কত। রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশাত্মক নীতি, বা বলতে পারো সেন্ট্রাল গভর্নমেন্ট যে আজকে দেশ আমাদের চালাচ্ছে তার ম্যাক্সিমাম যে রাষ্ট্র পরিচালনা, দেশটা চালাবে কি করে, তার নীতিগুলো সব আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ওটা কি বলা হয়, ডাইরেক্টিভ প্রিন্সিপাল। তার সাথে কি রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা, মানে রাষ্ট্রপতিকে কেমন ভাবে ঠিক করা হবে, রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় সদস্য মনোনীত করা। তোমরা জানো যে রাষ্ট্রপতি কতগুলো সদস্য রাজ্যসভায় মনোনয়ন করতে পারে নিজের ইচ্ছা মতো, 12টা না 14টা যেন বটে। ওই কোটা কিভাবে করতে পারে সেটার নিয়মটা আছে। এটা আমি সঠিক বলতে পারলাম না কারণ রিসেন্টলি সংখ্যাটা চেঞ্জ হয়েছে, দুটো অ্যাংলো ইন্ডিয়ান পদ ছিল সেটাকে অবলুপ্ত করা হয়েছে, তাই কতগুলো এখন বর্তমানে দেখতে হবে আমাকে। তাহলে এটা ব্রিটিশ সংবিধান হলো। রাশিয়া, সেটা পূর্বতন রাশিয়া, কারণ তখনকার দিনে রাশিয়াটা ইউএসএসআর বলে একটা দেশ বলেছিল, ঠিক আছে, সেটা একটা নাম ছিল কিছু, তো সেটাই রাশিয়া ছিল, তো সেটাই পূর্বতন রাশিয়ার সংবিধান। আয়ারল্যান্ডের সংবিধান হলো। তারপরে আমেরিকার সংবিধান, আমেরিকার সংবিধান থেকে কি কি নিচ্ছে? মৌলিক অধিকার, স্বাধীন বিচার ব্যবস্থা, লিখিত সংবিধান, এই যে রিটেন কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া, মানে ওদেরকে কিভাবে বের করা যাবে ওই নিয়মটা। এক এক দেশে তো এক এক রকম, আমেরিকান নিয়ম তো বিরাট কঠিন। একটা নেতার আজ ধরো আমাদের দেশের একটা রাজ্যের একটা নেতার সঙ্গে সুপ্রিম কোর্টের একটা একটা বিচারপতির হচ্ছে না, তার পিছনে লেগে বসে আছে, যে যা করছে। এই এসএসসি পরীক্ষা নিয়ে হয়তো গাভাইয়ের সঙ্গে আমাদের এসএসসি বোর্ডের চেয়ারম্যান লেগে গিয়েছে, এসএসসি বোর্ডের চেয়ারম্যান বললো ভাই গাভাইকে সরাতে হবে, পারবে না। এই অপসারণ প্রক্রিয়াটা এতটাই কঠিন। যুক্তরাষ্ট্রীয় নকশা, রাজ্যপালের দপ্তর, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উপরাষ্ট্রপতির কাজ, আজকে আমাদের ভারতে উপরাষ্ট্রপতির ভোট তো। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন 1935, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং প্রস্তাবনা, ওই যে একটা ভারতের প্রস্তাবনা থাকবে যে মুখ বন্ধ, একটা প্রস্তাবনা থাকবে, আমরা ভারতের জনগণ, ওইটা, তো ওইটাই একটা আমেরিকার প্রস্তাবনাতে, আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, তার সাথে এই যে জুডিশিয়াল রিভিউ, বিচার ব্যবস্থার পর্যালোচনা, এটা বিরাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জুডিশিয়াল রিভিউ মানে একটা বিচার হয়ে গেছে, রাজ্য সরকার আমাদের অভিজিৎ গাঙ্গুলি একটা বলে দিয়েছে যে এই 32,000 প্যানেল বাতিল, সুপ্রিম কোর্টে গিয়ে সেই বিচার ব্যবস্থাটা আবার একটা পর্যালোচনা করা হচ্ছে, আবার আমরা আইনে বসছি। তাহলে এটাই আমেরিকার ইয়ে থেকে আমরা নিয়েছি, কিন্তু সুপ্রিম কোর্ট আলটিমেটাম ও যে বলে দিয়েছে সেটা পছন্দ হোক আর না হোক ওটাই শেষ, ওটাকে আর কেউই ইয়ে করতে পারবে না, কোয়েশ্চেন করতে পারবে না। তারপর অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কি না হচ্ছে, কনকারেন্ট, সংযুক্ত তালিকা বা যুগ্ম তালিকা। কনকারেন্ট মানে কোনটা, ওই যে বলেছিলাম যে গভর্নমেন্ট 50% টাকা দেবে, স্টেট গভর্নমেন্ট 50% টাকা দেবে, তাহলে সেই জিনিসগুলো কোনগুলো হবে, সেটা কনকারেন্ট লিস্ট, সেটাই যুগ্ম তালিকা। তারপর উভয় কক্ষে যৌথ অধিবেশনের ব্যবস্থা, মুখ বন্ধের বক্তব্য, মানে আমাদের ওই যে প্রিয়েম্বল, মুখ বন্ধ, প্রস্তাবনা, মুখপত্র, তার একটা বক্তব্য। তারপর জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা, বুঝতেই পারছো, এমার্জেন্সি, ইন্দিরা গান্ধী চালু করেছিল, যেরকম বলে এমার্জেন্সি, এই আহ, সেনা নামিয়ে দেবো, বলো না আমাদের বিরোধী দলনেতারা যারা আছেন, বিরোধী পক্ষ যারা থাকেন, যেই মুখ্যমন্ত্রী সরে গেলে এখানে সেনা নামিয়ে দিয়ে এখনই এমার্জেন্সি চালু করে দেওয়া হচ্ছে, রাষ্ট্রপতি শাসন এনে দেওয়া দরকার। এই যে জরুরি অবস্থা, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল, মানে নিয়মটা, সেটা হচ্ছে জার্মানি থেকে। পুরো পরিষ্কার, কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন দেয় এখান থেকে, হ্যাঁ। জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া, ফেডারেল ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া। কানাডার সংবিধান, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসনের সময় তার মৌলিক অধিকার হরণ। এই যে রাষ্ট্রপতি শাসন, ধরো দেশে এমন হয়ে গেছে যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে, তাই না, এলাকায় এমন হচ্ছে, এক বছরে দেখা যাচ্ছে মানুষ শুধু একে অপরকে বিভিন্ন উম, কি বলে ওগুলোকে, রাইটস করে করে
জাতিভেদ প্রথা নিয়ে রাইটস করে করে ওদের ওখানে 260 জনের ওপরকে খুন করেছে, সাধারণ মানুষ একে অপরকে খুন করেছে। তবে কি করলো, শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন চালু করে দিল। এখন একজন এসেছে, না মৌলিক অধিকার আমার খর্ব হচ্ছে, আমার মৌলিক অধিকার অমুক অধিকার আমার সঙ্গে আছে, আমি এটা করতেই পারি, তো ওটা হয় না। কানাডার সংবিধানে এই নিয়মটা ছিল যে রাষ্ট্রপতি শাসনের সময় সবকটা মৌলিক অধিকার নয়, দুটো মৌলিক অধিকার ছেড়ে বাকি অধিকার কোটা খর্ব করে নিতেই পারে। মানে কেউ বাধিত নয়, সরকার বাধিত নয় যে তুমি মৌলিক অধিকার কোটা পাচ্ছ কি পাচ্ছ না সেটা জানার জন্য। ঠিক আছে, তো ওটাই আর কি কানাডার সংবিধান থেকে নেওয়া হয়। ফ্রান্সের সংবিধান প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য এবং মৈত্রীর ধারণা, যেটা ওই যে তিনটে ওয়ার্ড কি কি দেওয়া হয়েছিল আমাদের প্রস্তাবনায়, তখন বললাম যে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। এটা সবসময় মনে রাখবে যে ওই 42 নম্বর সংশোধনীতে, অ্যামেন্ডমেন্টে, ভারতের প্রিয়াম্বেলকে, মুখবন্ধকে একবারই মাত্র আজ পর্যন্ত সংশোধন করা হয়েছে। সেটা 42 নম্বর সংশোধনীতে 1976 সালে, যেখানে তিনটে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছিল। কি সেটা ছিল? ইকুয়ালিটি, লিবার্টি আর ফার্টিনিটি। লিবার্টি মানে স্বাধীনতা, বারবার বলে দিচ্ছি, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনার স্বাধীনতা। সামাজিক প্রতিষ্ঠা এবং সুযোগের সমতা প্রতিষ্ঠা, সেটা হচ্ছে ইকুয়ালিটি। আর জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত করা, সেটা হচ্ছে ভ্রাতৃত্বের ভাব বা ফার্টিনিটি। এই তিনটে ওয়ার্ডকে, লিবার্টি, ইকুয়ালিটি আর ফার্টিনিটি, এই তিনটে ওয়ার্ডকে ফ্রান্স থেকে নিয়ে আমাদের মুখবন্ধে ধার করে আর কি ঢোকানো হলো। সেটা কবে? 1976-এ 42তম সংশোধনীর মাধ্যমে। রিপাবলিকান শব্দটি ওখান থেকে এসেছে। রিপাবলিকান শব্দটি তাহলে প্রথম থেকেই ছিল, তাই না? প্রথমে কি ছিল? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তাই রিপাবলিক শব্দটাও ফ্রান্সে ছিল, ওখান থেকে নেওয়া হয়েছে। জাপানের সংবিধান থেকে সুপ্রিম কোর্টের গঠন ও কার্য পরিচালনা নিয়মাবলী। তাহলে আমাদের দেশের সুপ্রিম কোর্টের গঠন কোন দেশ থেকে নেওয়া হয়েছে নিয়ম কানুন? সেটা হচ্ছে জাপানের সংবিধান। ওদের জাপানে যেভাবে সুপ্রিম কোর্টের গঠন, সেইভাবে সেম আমাদের। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে, সাউথ আফ্রিকা থেকে হচ্ছে সংবিধান সংশোধনের পদ্ধতি। ওই যে কোন একটা আইন, ধরো আজকে বলতে পারো যে এই যে আমাদের ওবিসি কেস নিয়ে যেটা চলছে সুপ্রিম কোর্টে, তাহলে এই যে একটা আইন চলছিল সেখান থেকে আবার সেটাকে সংশোধন করা হচ্ছে, তাহলে এই যে সংশোধন করার প্রসেসটা, সেটাই কোন 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 প্রসেস মেনে চলছে, কোন দেশে অলরেডি আছে, সেই প্রসেসটা সাউথ আফ্রিকা সেম ভারতের সাথে। তো রাজ্যসভার সংসদের নির্বাচন, রাজ্যসভার সংসদ কিভাবে নির্বাচিত হবে, সেটাও সাউথ আফ্রিকার নিয়ম থেকে। সুইডেনের সংবাদ থেকে লোকপাল সম্পর্কিত ধারণা। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য যে ভারতের সংবিধান সুপরিবর্তনীয়তা এবং দুষ্পরিবর্তনীয় উভয় প্রকার বৈশিষ্ট্যের সমন্বয় দেখা যায়। মানে কিছু কিছু আইন ইজিলি চেঞ্জ করা যায়, কিছু কিছু আইন ক্ষমতাই নেই কারো যত সহজে চেঞ্জ করতে পারবে, এটা বিরাট বড় ব্যাপার। সুপরিবর্তন, এই যে লেগেছে রাজ্যের নাম, যেমন বলছে কোনগুলো সহজ চেঞ্জ করা যাবে, রাজ্যের নাম পরিবর্তন। এই যেমন কয়েকদিন আগে উঠে পড়ে লেগেছিল আমাদের পশ্চিম বাংলার নাম চেঞ্জ করে শুধু বাংলা করা হবে না, বঙ্গ করা হবে, কি যেন বেশ বটে। নতুন রাজ্য সৃষ্টি, এই পরিবর্তনগুলি সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের মাধ্যমে করা হয়। আংশিক জটিল পরিবর্তন, মানে অতটা সহজ নয় যেগুলো চেঞ্জ করা, সেটা হচ্ছে মৌলিক অধিকার চেঞ্জ করা। তাও হয়েছে, চাপ নেই, মৌলিক অধিকার চেঞ্জ হয়েছে, পরে পড়বে, পরের দিন পড়বে। মৌলিক অধিকারও আগে একটা ছিল, সেটাকে এখন হটিয়ে দিয়েছে। নির্দেশমূলক নীতি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনগুলো দ্বারা দেশ শাসন করছে সেগুলোকে অত সহজে কেউ চেঞ্জ করতে পারবে না, ওগুলো প্রচন্ড জটিল, চেঞ্জ করা যাবে না। এগুলো পরিবর্তনের জন্য উভয় কক্ষের মোট সদস্য সংখ্যার অর্ধেক এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থন প্রয়োজন। মানে বুঝতে পারছো? নিম্নকক্ষ, ওই যে রাজ্যসভা, লোকসভা, তার অর্ধেকের লাগবে, অর্ধেক ভোট লাগবে, যতজন টোটাল মেম্বার তার। আবার যদি ভোট দানে কেউ বিরত থাকুক, কিন্তু যজন প্রেজেন্ট আছে ভোট দিতে এসেছে, তাদের মধ্যে আবার 2/3 পেতেই হবে ভোট। যে যে জিনিসটা হবে, যে এই নিয়মটা হরা হবে কি হবে না, তবে গিয়ে মানে কখন হতে পারে এরকম, যখন একটা দেশে একটা পার্টি বিরাট ভাবে প্রচুর সিট নিয়ে জিতেছে, তখনই সে নিজের ইচ্ছা মতো জিনিসটা করতে পারবে, তাই না? এই বর্তমানে যেমন আজকে দেখছি বিজেপি প্রথম যখন এসেছিল তখন প্রচুর সিট নিয়ে এসেছিল, তাহলে ওরা তখন অনেক নিয়ম চালু করছিল, ওই কাশ্মীরের যেটা নিয়মটা চেঞ্জ করলো, এই করলো, কিভাবে করলো? এইভাবেই করলো, কারণ ওরা 2/3 বেশি ভোট পেয়ে পেয়ে আজকে যত দিন যাচ্ছে, 3বার তো ইনি তৃতীয়বার আমাদের নরেন্দ্র মোদী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে এই তৃতীয়বার এসে সিট সংখ্যা আরো কমে গিয়েছে, তো ওদের পক্ষে টাফ হচ্ছে এখন নতুন নিয়মগুলোকে চালু করতে, কারণ ওদেরকে এখন এই টিএমসি বা আকালি দল বা অন্যান্য যে ইয়েগুলো আছে, আঞ্চলিক যে পার্টিগুলো আছে, সেই পার্টিগুলোর এখন হাতে পায়ে ধরতে হচ্ছে যে আমরা এই নতুন নিয়মটা চালু করতে চাই, তোমরা আমাকে সাপোর্ট করো, যে 2/3 করতে হচ্ছে ওদেরকে সমর্থন, তবে গিয়ে সেই আইনটা আবার নিয়ে আসা যাচ্ছে।
দুষ্পরিবর্তনীয় বিষয় একবারে চেঞ্জই করা যাবে না। দুষ্পরিবর্তনীয় কি, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের যে নিয়ম, সেই নিয়ম চেঞ্জই করা যাবে না, এমন কঠিন নিয়ম সেটা। সংবিধান সংশোধন পদ্ধতি, মানে এই যে সংবিধানের নিয়মগুলোকে চেঞ্জ করা যাবে, তার যে নিয়মটা সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসা হলো না, সেই নিয়মটা কি চেঞ্জ করা যাবে না। ওটা দুই দুই বলে যে আরে দুই তৃতীয়াংশ করতে তো দম বেরিয়ে যাচ্ছে, কবে আবার একটা কোন ইয়ে আসবে, এত পায় পড়তে হচ্ছে, নিয়ম মোদী বলেছে কালে কাজ করো, নিয়মটাই চেঞ্জ করে দাও, এর পরের দিন থেকে এক তৃতীয়াংশ ভোট পেলেই হয়ে যাবে, এরকম কিছু একটা করে দিল, পারবে না করতে নিয়মটা। এই সংশোধন পদ্ধতির নিয়মটাই বিরাট কঠিন। দেখো, মানে সংবিধান সংশোধন পদ্ধতির নিয়ম কিভাবে চেঞ্জ করা যাবে, দেখো বলছে এই অংশগুলো পরিবর্তনের জন্য ভারতের সংসদের উভয় কক্ষের মোট সদস্য সংখ্যার অর্ধেক, উপস্থিত ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশের সমর্থন, তার সাথে অর্ধেক রাজ্যের সমর্থন প্রয়োজন। মানে ভারতের সেই মুহূর্তে যতগুলো রাজ্য হবে, তার হাফ রাজ্য যেন ভোট দিয়ে থাকে, মানে ভোট দিয়ে মানে কি, এটা হাফ রাজ্য মানে কি, যে দলটা জিতে থাকবে সে যেন ভারতের অর্ধেক রাজ্য তারই সব ক্ষমতায় আছে, তবে গিয়ে করতে পারবে এই নিয়মগুলো পরিবর্তন। তবু করা হয় না, কারণ বারবার আমাদের প্রিএমবেলে বলা হয়েছে, প্রস্তাবনায় বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের যে মূল ধারাটা, মানে মূল যে গঠনটা, সেটা যেন চেঞ্জ না করা হয়। ঠিক আছে, বেশ। তারপর এখানে প্রস্তাবনা তখন পড়লাম, সেই প্রস্তাবনাতে যে কিছু ওয়ার্ড পড়েছিলাম, বললাম আমরা যে ওই যে বললাম সমাজ, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এই সার্বভৌম কি, সমাজতান্ত্রিক কি, ধর্মনিরপেক্ষ কি, গণতান্ত্রিক কি, আর প্রজাতন্ত্র কি, আমি আর ডিটেলে যাচ্ছি না, তোমরা এগুলো পড়বে। ঠিক আছে, কবে কোন ওয়ার্ডটা জয়েন করা হয়েছিল আর সেই ওয়ার্ডটার মানে কি। মানে যে গণতান্ত্রিক একটা ওয়ার্ড জয়েন করলাম, যা গণতান্ত্রিক মানে কি, মানে সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষ দ্বারা নির্বাচিত সরকার, মানে ভোট দিয়ে নিজের লিডারকে তুমি চুজ করবে। ঠিক আছে, প্রজাতান্ত্রিক বলছে, প্রজাতান্ত্রিক মানেটা কি, প্রজাতান্ত্রিক একদিনে মনে হলো যে এই ওয়ার্ডটা আমি জয়েন করবো, তাহলে প্রজাতান্ত্রিক ওয়ার্ডটা তো নিশ্চয়ই একটা মানে আছে, যে সবাই মিলে ডিসিশন করলো প্রজাতান্ত্রিক ওয়ার্ডটা ভারতের সংবিধানে যুক্ত হবে, প্রিএমবেলে যুক্ত হবে, ভারত রাষ্ট্রটা ওইরকম হবে। তার মানে কি, তার যে অর্থ বলছে জনগণ রাজনৈতিক দিক থেকে সার্বভৌম, সে যা ইচ্ছা সেই পার্টি করতে পারে সে। রাষ্ট্রপতি দেশের প্রধান, তিনি পরোক্ষ পদ্ধতিতে 5 বছরের জন্য নির্বাচিত হন, মেয়াদ শেষ হওয়ার আগে তাকে পদচ্যুত করার ব্যবস্থাও থাকবে। বৈশিষ্ট্য, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যথাক্রমে লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার প্রতি দায়বদ্ধ থাকবে। বংশানুক্রমিক শাসন ব্যবস্থার কোনো প্রচলন নেই, রাজার ছেলে রাজা হবে এরকম কোনো সিস্টেম যেন না থাকে। এই প্রজাতান্ত্রিক শব্দটা কবে হয়েছিল, ওই সেই দিনই 1950 সালের 26শে জানুয়ারি থেকেই এই রিপাবলিক শব্দটা এসেছিল, তাই না? তখন আমরা দেখলাম রিপাবলিক শব্দটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছিল। বেশ, তারপর আমরা তখন প্রস্তাবনাটা পড়লাম এখানটা। এই যে এখানে দেখালাম যে ফ্রান্স থেকে আমাদের ভারত তিনটে শব্দ ধার করে নিয়ে এলো আবার 1942-এ, কি লিবার্টি, ইকুয়ালিটি আর ফার্টার্নিটি, ছবিটা দিয়েছি। ছবিগুলো এমন ভাবেই দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা বোঝো। ঠিক আছে, আজকে আমি এখানেই শেষ করছি। এটা যতটা আশা করি ধারণা তোমাদের তৈরি হলো যে প্রস্তাবনাটা কি জিনিস, সেটাই মেন ছিল, আর ভারতের সংবিধানের মৌলিক গঠন কি ছিল, এবং কোন কোন দেশ থেকে আমরা কোন কোন জিনিসগুলো, এই যে কোন কোন জিনিসগুলো নিয়েছিলাম। তো এটা একটা বিরাট বড় এমসিকিউ, এগুলো থেকে বুঝতে পারছো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে একটা করে এমসিকিউ বানালে মোর দ্যান 30টা এমসিকিউ হবে এখান থেকে। ঠিক আছে, তো এটা আসেই, বলতে পারো এইটাই সব থেকে বেশি আসে। গোটা সংবিধানে কোন ধারা থেকে কি আছে তার থেকে বলা হচ্ছে, বলে দিল হট করে যে জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে, আহ মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এরকম। ঠিক আছে, প্রস্তাবনা সম্বন্ধে কিছু কিছু দেখো, যে প্রস্তাবনার এই যে নকশাকে তৈরি করেছিল বোহার রাম মনোহর সিনহা বলে একজন ছিল। নকশা মানে কি, মানে প্রস্তাবনা যে এই যে বইটা, ওই বইটার চারিদিকে যে একটা নকশা হয়েছে, নকশা করা আছে, সেটা ওই বোহার রাম মনোহর সিনহা তৈরি করেছিল। ঠিক আছে, এরকম। তারপর আমরা পরের দিন পড়বো, যেটা যে আগের দিনই বলেছিলাম যে নাগরিকত্ব বলে একটা জিনিস আছে, যে জিনিসটা একদিনে পিডিএফটা শেষ হবে না, একই সাথে ভরে দিয়েছি, সেটা পরের দিন আমরা পড়বো। এই যে বিরাট কোহলি কখনো ইংল্যান্ডের আছে, আমরা বিরাট বলছি না আমরা যে বিরাট কোহলি এখন ভারত থেকে ইংল্যান্ডে চলে গিয়েছে, সে কিভাবে আছে, সে এখন ভারতও একটা এমন দেশ যে বলছে ডুয়াল সিটিজেনশিপ দেবো না, ইংল্যান্ডও একটা এমন দেশ যে বলছে ডুয়াল সিটিজেন দেবো না, সিটিজেনশিপ মানে একসঙ্গে তুমি দুটো দেশের নাগরিকত্ব আমরা দেবো না। তাহলে বিরাট কোহলি কি করে আছে, ও কত টাকা, তাহলে কাকে এখন ট্যাক্স দিচ্ছে, ভারত সরকারকে দিচ্ছে না ইংলিশ সরকারকে দিচ্ছে, কারণ দু জায়গাতেই সম্পত্তি আছে, এরকম। পরের দিন পড়বো এটা। ঠিক আছে, আমাদের নাগরিকত্ব টপিকটা এই যে নাগরিক। চলো আজ এখানে শেষ করছি।